আমার আগে এক প্রধানমন্ত্রী ছিল যার বিছানায় মানুষ এসে লাফালাফি করছে জুতা পরে। ধোয়া, সাউন্ড গ্রেনেডের আওয়াজ, মুভির ক্লাইম্যাক্স চলতেছে। আন্দোলনে যাওয়ার পথে ছাত্রলীগ আমাকে ধরে, খুব উগ্র হয়ে যায় আমার প্রতি। আরও জঘন্য হয়ে গেল যখন দেখলাম কিছু মানুষকে কোলে করে নিয়ে আসতেছে, ভেতর থেকে তারা নল বের করে করে গুলি করতেছে। বাম চোখ এসে গুলি লাগে, আমি নিচে পড়ে গেছি সাথে সাথেই। এরকম ভাবে টানতেছি যে আমি চোখ খুলতে পারতেছি না, হাত সামনে নিয়ে দেখি যে রক্ত পড়তেছে। আমি জানি যে আমি কি ফেস করছি, যে আমি আন্দোলনে গুলি খাওয়া একজন পেশেন্ট, তারা আমাকে নিতে চাচ্ছে না। হাসিনা বলে গেছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। আওয়ামী লীগ সাপোর্টার যারা ছিল তখন ব্লাইন্ডলি কেন হাসিনাকে পছন্দ করতো, মানে ইট ওয়াজ রিয়েলি ওয়ার মোমেন্ট। এটা বের করতে হলে এই চোখ খুলে ফেলে দিতে হবে। ওটিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, এই চোখ থাকবে। 2:30-3টার ওই মোমেন্টটা আমি এখনো বলতে পারি না যে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট অফ অ্যান আই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনেস্ট ডায়ালগ। আমি তাহমিদ আরফিন হক, ইয়োর হোস্ট। আর আজকে আমাদের সাথে এই পডকাস্টে আছে সামি, যে জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিল, এবং আমরা আজকে তার কাছ থেকে তার এই আন্দোলনের পুরো অভিজ্ঞতাটা সম্পর্কে জানবো। সো লেটস গো টু সামি। হ্যালো সামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এখন আমি তোমার কাছে তোমার ব্যাপারে একটু জানতে চাই যে তুমি এই 24-এর আন্দোলনের আগে কোথায় ছিলে, কি করছিলে, এবং আন্দোলনের পরে এখন তুমি কি করছো? 2024 সালের আন্দোলনের আগে আমি তখন স্টুডেন্ট, 24-এর পরে আন্দোলনের পরেও আমি এখন স্টুডেন্ট। মানে তখন কি ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলে? কোন ইয়ারে? কি? হ্যাঁ, আমি তখন উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। আমি তখন এইচএসসি পরীক্ষার্থী যখন আপনার 24-এ আন্দোলন শুরু হয়। আমাদের এইচএসসি পরীক্ষা চলতেছে তখন। তো তখনই আন্দোলন শুরু হয়, মেনলি তখনই আন্দোলন করা হয়। এই এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে আপাতত, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে। 2024 সালে যখন আমাদের পরীক্ষা চলতেছে তখন আসলে এইসব আন্দোলনের সম্পর্কে কিছু জানতাম না, কারণ পরীক্ষার প্রেশার ছিল অবভিয়াসলি, সোশ্যাল মিডিয়ায় ধরা হতো না। তো 15 তারিখে এক্সাম দিয়ে বাসায় যাওয়ার পরে তখন দেখতেছিলাম যে আসলে ইন্টারনেটে একটু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার হলগুলোতে যে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, ওই ভিডিওগুলো আর কি মেনলি। তো এগুলো দেখার পরে বুঝলাম যে না, সামথিং ইজ হ্যাপনিং, বাট হোয়াট ইজ হ্যাপনিং সেটা আমি জানতাম না। তো সেটা পরে ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করলাম যে আসলে কী হচ্ছে। তো ওরা যেটা আমাকে বললো যে একটা কোটা সংস্কারের দাবি চলতেছে, কিন্তু সরকার সেটা মানতেছে না, অ্যান্ড লাস্টে দ্য প্রাইম মিনিস্টার স্যাড যে ওরা সবাই রাজাকার। তো এটার জন্য এখন আন্দোলন হচ্ছে, এবং ছাত্রলীগ নাকি তাদের উপরে হামলাও করছে হলের ভিতরে। তো এগুলো যখন ছবি টবি সামনে আসতে থাকলো, তখন আমাকে বললো যে তুই এক কাজ কর, তুই তো ভালো ইমেল লিখতে পারিস, তুই বিদেশি যেসব মিডিয়াগুলো আছে, রয়টার্স, সিএনএন, বিবিসি, ওদেরকে তুই মেল লিখতে থাক, একের পর এক মেল লিখতে থাক। তো ওই দিন রাতে আমি আর ঘুমাই নাই সারা রাত। আমি সারা রাতে বসে প্রায় আপনার 150 মেল লিখছিলাম তাদেরকে, বিভিন্ন বিদেশি মিডিয়াগুলোকে। কোন কিছু পৌঁছাইছে কিনা আমি জানি না, বাট আমি লিখছি। আই ট্রাইড মাই বেস্ট ফ্রম মাই এন্ড। তো 16 তারিখে পরে আন্দোলনে গেলাম। আমি তখন আমার কলেজের একটা শার্ট আর হচ্ছে আইডি কার্ডটা পরে আমি আন্দোলনে যাব আর কি। আন্দোলনে যাওয়ার পথে কিছু ছাত্রলীগ আমাকে ধরে, কারণ যখন দেখতেছে আজকে তো স্কুল কলেজ সব অফ, তো ও কোথায় যাচ্ছে। তো আমাকে সবাই ঘেরাও করে ধরে, তারা জিজ্ঞাসা করে থাকে কোথায় যাচ্ছ। তো আমি বললাম যে কোথায় যাচ্ছি সেটা তো আমি আপনাকে বলবো না। তো তারা বলতেছে যে তুমি কি আন্দোলনে যাচ্ছ? আমি বললাম যে হ্যাঁ, আন্দোলনে যাচ্ছি। সে বলে কিসের আন্দোলন তোমাদের? আমি বলছি কিসের আন্দোলন সেটা আপনারা হয়তো ভালো করেই জানেন। তখন বলে কোনো আন্দোলন করা লাগবে না, বাসায় ফিরে যাও। আমি বলতেছি যে সেটা দেখা যাক, যাওয়ার হলে যাব, থাকার হলে থাকবো। তো তখন তারা খুব উগ্র হয়ে যায় আমার প্রতি। আর আমি রাস্তায় একা, তখন স্টুডেন্ট, সব ছাত্রলীগ আশেপাশে যা আছে। তো তখন তাদের মধ্যে থেকে একজন সিনিয়র ছাত্রলীগেরই হয়তো বা কেউ একজন এসে আমাকে বলতেছে, বাবা তুমি চলে যাও, ওদের সাথে থাইকো না। এটা কোনো নিয়ে আমাকে পাশ কাটিয়ে বের করে দিতে চাচ্ছিল। তখনই ছাত্রলীগ পিছন থেকে একটা এসে আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আমি তার চেহারাটা আজ পর্যন্ত দেখি নাই, কে সে,
কেন মারলো, যাই হোক। তারপরে আমি যাই কোনো মতে প্রাণে বেঁচে ফিরছি আর কি। তখন এটা বুঝি নাই যে আসলে ওরা যদি ওখানে মেরে ফেলে দিত, এটা দিতে পারতো, কিন্তু হয়তো বা মারে নাই আর কি। তো ওইখানে সারাদিন আন্দোলন করলাম 16 তারিখ উত্তরা বিএনএস সেন্টারে। এবং তখন আমার এক ক্লাসমেট ও ছাত্রলীগের হাতে কোপ খেলো আপনার ওই দিন বিকেলবেলা। তো ওর অবস্থা খুবই সিরিয়াস, ক্রিটিক্যাল অবস্থা। ওকে তাড়াতাড়ি করে আপনার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। ওই কুর্মিটোলা থেকে আবার তাকে ওর ফ্যামিলি যখন জানতে পারে তখন ওকে বসুন্ধরা এভার কেয়ারে নিয়ে আসে সেফটির জন্য ওর। 17 তারিখ আন্দোলন হয়নি ওই দিন উত্তরাতে, ওই দিন অফ ছিল মনে হয় শুক্রবার না কিসের জন্য যেন, আমার ঠিক খেয়াল নেই। তো ওই দিন ওকে গিয়েছিলাম আর কি আমরা সবাই দেখতে যে ওর কী অবস্থা এভার কেয়ারে। তো গিয়ে দেখে আসলাম যে না ঠিক আছে, ভালোই আছে, কথাবার্তা বলতে পারতেছে, সমস্যা নেই। তো ওই দিন সবাই মিলে খুব হাসি ঠাট্টা করতেছিলাম আর কি। 16 তারিখ আন্দোলন গেছি, পরে অনেক ছবি টবি তুলছিলাম আন্দোলনের সময়। তো এগুলো পোস্ট করছি, পরে মানুষ বলতেছে স্বামী তুই কি ছবি তুলতে গেছিস নাকি আন্দোলনে, এই সেই, মানে এভাবে মজা করতেছিল আর কি বন্ধু বান্ধব সবাই। তো 18 তারিখের বিষয়টা ছিল একটু ভয়ানক আর কি, একটু উল্টো 16 তারিখের বিষয় থেকে। 16 তারিখে একটি কী বলে অ্যাডভেঞ্চারাস হিসাবে গিয়েছিলাম আর কি, যে নতুন অ্যাডভেঞ্চার। এর আগে 2018 সালে যখন আপনার নিরাপদ সড়ক আন্দোলন হলো তখন সেখানে গিয়েছি, কিন্তু ওই স্কুল থেকে আসা যাওয়ার মাঝখানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখে। তখন তোমার বয়স তো বেশ কম ছিল। হ্যাঁ, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি তখন। তো আন্দোলনে এভাবে একা যাওয়া, আন্দোলনটা কিসের জন্য হচ্ছে সেটা বোঝা, কার বিপক্ষে হচ্ছে সেটা বোঝা, এটা তাৎপর্য বুঝে আন্দোলনে যাওয়া, সেটা মনে হয় আমার 2024-এ আমার প্রথম আমার লাইফে। জুলাইয়ের 18 তারিখে ওই দিন শুনতেছি সকালবেলা থেকেই খুবই ক্রিটিক্যাল অবস্থা, পুলিশ নাকি গোলাগুলি করবে আজকে, এরকম ইন্টারনেট আগেই ছড়াই গেছে। বাসা থেকে কেউই রাজি না যে আমি আন্দোলনে যাব। ওই দিন আম্মু সকালবেলা ঘুম থেকে ডাকও দেয় নাই যে ঘুমায় থাকলে আন্দোলনে যাবে না, ঘুমায় থাকুক সমস্যা নাই, কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ভেঙে তো ফেসবুকে দেখতেছি সবাই আন্দোলনে যাচ্ছে, সবাই বলতেছে যে আমরা অমুক জায়গায় আছি, পুলিশ অমুক জায়গায় আছি, এভাবে মানে বিভিন্নভাবে ইনফরমেশন কিন্তু চলে আসতেছে সবার কাছে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ ইত্যাদি ইত্যাদি। তো এটা ভেবে ভেবে আমি ভাবছি যে না, মেন রোড দিয়ে যাওয়া যাবে না, কারণ মেন রোড দিয়ে গেলে আবদুল্লাহপুর, আমার বাসা থেকে আবদুল্লাহপুরে এখানে পুলিশ দাঁড়ায় আছে, হাউস বিল্ডিংয়ে দাঁড়ায় আছে, বিএনএস দাঁড়ায় আছে, মানে আমি 3 জায়গায় আমি 3টা বাধার সম্মুখীন হব। সো আমার মেন রোড দিয়ে গেলে হবে না। আর ভাগ্যক্রমে আমার বাসার একদম পাশে হচ্ছে রেল লাইন, তো রেল লাইন ধরে হাঁটলে একদম কমলাপুর পর্যন্ত যাওয়া যাবে, সমস্যা নেই। তো রেল লাইন ধরে হেঁটে 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 আমি উত্তরা 8 নম্বর সেক্টরে ঢুকলাম। তখন বাজে আপনার 12:30 সামথিং। তো ওইখানে ঢোকার পরে তো দেখি অবস্থা খুবই খারাপ, মানে আমি তখন একা, কারণ আমি আমার ফ্রেন্ডদের কারোর সাথে দেখা করতে পারতেছি না, পরিচিত কারোর সাথে আমার দেখা হচ্ছে না। তো আমি একা খালি দৌড়াদৌড়ি করতেছি এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, আশেপাশে ধোয়া আর হচ্ছে গিয়ে আপনার সাউন্ড গ্রেনেডের আওয়াজ, গোলাগুলির আওয়াজ, কাইন্ড অফ একটা কি বলে এটাকে, মুভির ক্লাইম্যাক্স চলতেছে এরকম। কতক্ষণ পরে এই জিনিসটা আরও জঘন্য হয়ে গেল যখন দেখলাম যে মানুষ কিছু মানুষকে কোলে করে নিয়ে আসতেছে, রক্ত পড়তেছে, আহতদেরকে নিয়ে যাচ্ছে, নিহতদেরকে। হ্যাঁ, ওরা অন দ্য স্পট ডেড, যাদেরকে গুলি করা হয়েছে। তো আমি খালি এগুলো দেখতেছি, ভিডিও করে আমার একটা ফ্রেন্ডকে পাঠাচ্ছি যে দেখ এখানে অবস্থা এরকম, তোরা আসিস না এদিকে, তোরা সেফ জায়গায় থাক, তোরা ওই দিকে থাক। আমি এটা ওদেরকে বলে দিতেছি ফোন করে করে যে তোরা সেফ থাকা, এখানে এই অবস্থা, এখানে এই অবস্থা, এটা বলতেছি আমি। তখন অবধি আমি কারোর সাথে আমার দেখা হয় নাই। মানে এত যে ডেঞ্জারাস সিচুয়েশন ছিল, তুমি কেন ছিলে সেখানে? তুমি বাকিদেরকে বলছিলে যে তোরা আসিস না, বাট তুমি কিন্তু সেখানে ছিলে, তো এটাই জিজ্ঞেস করছি যে কেন ছিলে? আমি ছিলাম আসলে ভাইয়া এই জিনিসটা জন্য অনেক পিছনে যেতে হবে আর কি। একটা আছে না যে ধরেন ওই বিন্দু বিন্দু বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে দেশ মহাদেশ সাগর অতল। তো ওই বিন্দু বিন্দু রাগ জমতে 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 সেটার একদম ফাইনাল বহি প্রকাশ হয়েছে আপনার 2024 সালে, সেটা আমার ক্ষেত্রেও আরো হাজার হাজার মানুষের ক্ষেত্রেও। কিন্তু রাগটা আসলে তোমার ব্যক্তিগত, তোমার ব্যাপারে যদি জিজ্ঞেস করি কি নিয়ে ছিল? ব্যক্তিগত হচ্ছে যে ছোটবেলা থেকে আমি খুবই ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি অনেক
দেখি ইন্টারন্যাশনাল যেসব ইন্টারন্যাশনাল নিউজ নিউজ, ইনসিডেন্টস হ্যাঁ ইভেন্টস হ্যাঁ ফলো করো। এগুলো ম্যাগাজিন এগুলো দেখি, তো ওইখানে আমি দেখি যে আসলে তারা কি করে তাদের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারদেরকে সাথে কথা বলতেছে, তাদের ফ্রিডম অফ স্পিচ লেভেলটা আমি যখন দেখি তখন আমার কাছে মনে হয় যে আমি তো আমার দেশের প্রাইম মিনিস্টারের সাপোর্টার একজন, তার সাথে আমি এভাবে প্রশ্ন করতে পারবো না যে আপনার প্রাইম মিনিস্টার কেন এই উদ্যোগটা নিল। কিন্তু তারা তো সেই কথাটা ডিরেক্ট প্রাইম মিনিস্টারকে বলতে পারতেছে, আমি তো বলতে পারতেছি না। আমার লিগ্যাল একটা জমি আছে, আমি সেখানে আমার টাকা দিয়ে বাড়ি করব, আমার কেন ওই দলকে টাকা দেওয়া লাগবে? আমি আমার জায়গাতে ব্যবসা করব, আমার কেন আরেক জায়গায় প্রতিদিন একটা অংশ পাঠাইতে হবে? কেন যেই ফসলটা একটা কৃষক উৎপাদন করলো 10 টাকায় বিক্রি করলো, সেটা আমার 100 টাকায় কিনে খাওয়া লাগবে? 100 টাকা যদি কৃষকটা পাইতো তাও বুঝতাম যে না, কৃষকটাই পাইতেছে। তো এইগুলা যে আছে, মানে এত জিনিসপত্র, আর সরকারি অফিসের কথা তো নাই বললাম, সেগুলো তো আছে। 100 টাকার কাজ করতে 20 টাকা দেওয়াই লাগে। অবশ্যই। তো অ্যাজ আ স্টুডেন্ট আমি দেখছি, আর আমাদেরকে তখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল কিভাবে তোমরা বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত হবে আর সামথিং। বাংলাদেশে বিশ্ব পরিচয় নামে একটা সাবজেক্ট ছিল আমাদের, আমরা এগুলো পাইনি লাকিলি। হ্যাঁ ওই তো, মানে আমরা এটা পেয়েছি আর কি। এখানে ওটা শেখ মুজিবের একটা জীবন কাহিনী বলতে পারেন। স্কুলে প্রতিযোগিতা হতো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতো, 2বার ফার্স্ট হয়েছিলাম, 2বার আমাকে বঙ্গবন্ধুর 2টা বই দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আমি এত সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে যে এত পরিশ্রম করে জিতলাম, আমাকে সে তার একটা কারাগারের রোজনামা বইটা ছিল, সে নাকি ওই যে পাকিস্তানের কারাগারে বসে বসে নাকি এটা লিখছিল, তো ওইটা দিছিল। একই মানে 2বার দিয়েছি, 2বারই সেম পুরস্কার। এইগুলো দেখতে দেখতে আসলে তখন মনে হলো যে না, এবার আসলে যাওয়া প্রয়োজন, কারণ এত কষ্ট করে কিছু করব আর কোটা হবে 50%, 55%, আমারই কোটা দিক, হয় আমাকেও কোটা দিতে হবে, নাহলে কোটা কাউকে কেউ পাবে না। মুক্তিযোদ্ধাদেরকে কোটা দাও, সমস্যা নাই, কিন্তু মুক্তিযোদ্ধার নাতিপতিদেরকে কেন তোমরা কোটা দিবে? হ্যাঁ, জাস্ট দে আর ফ্রম হিজ ব্লাড লাইন, এর জন্য তারা এই অপরচুনিটিটা পাবে। এখন আমাদের বাপ দাদা হয়তো বা অনেক সময় মুক্তিযুদ্ধ নাও করতে পারে, ফিজিক্যাল কন্ডিশন অনেক কিছুর জন্য করতে পারে, তো এই জন্য কি সেটা আমরা পাবো না? তো সেটা কি আমরা দেশবিরোধী হয়ে যাব? আমরা লড়াই করে যাব আর তারা সেখানে একদম মানে ভিআইপি সার্ভিস নিয়ে যাবে? এটা তো হবে না কখনো আসলে। তো ওখানে আমি ছিলাম আর কি। আর স্বভাবতই মানুষের ইনস্টিংক্ট এটাই যে সে চায় যে তার মানে পছন্দের মানুষদের যাতে কিছু না হয়। তো আমি সেটাই করতেছিলাম, যে আমি আমার ফ্রেন্ড থেকে বলতেছিলাম যে তোরা এখানে আসিস। তারপরে বলো, তুমি 18 জুলাইয়ের কথা বলছিলে। 18 জুলাইতে তখন ওই যেটা বললাম যে ওদের সাথে আমি কথা বলছিলাম এবং লাশ কোলে করে নিয়ে আসতেছিল। আমি তখন ভালো ফোন ছিল না হাতে, তাও কিছু ভিডিও করছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম যখন তখন। তো হুট করে তখন আমার একটা স্যারের সাথে দেখা হয়, উনি আমাকে বাসায় পড়াতে আসতেন। তো ওনার সাথে দেখা হওয়ার পরে আমি বুঝলাম যে না, আমার পরিচিত কেউ আছে, সমস্যা নাই। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম আমি তার সাথেই ছিলাম আর কি, সারাটাক্ষণ আমি তার সাথেই ছিলাম। আমরা ওই আপনার পানি নিয়ে যাচ্ছিলাম আন্দোলনকারীদের কাছে, তারপরে টুথপেস্ট মানে যা যা করার সব কিছু করতেছিলাম। তো একটা টাইমে যখন জোহরের আজানের একটু পরে যখন গোলাগুলি অবস্থা একদম মানে বেড়ে গেছে, যখন মেইন রোড থাকাই যেতেছে না, যে থাকলে গুলি খাইতে হবে এটা নিশ্চিত, তখন আমি আর স্যার কী করলাম, আমরা চলে গেলাম মসজিদের মধ্যে, যে মসজিদে চলে যাই, একটু রেস্ট টেস্ট নিয়ে নামাজটা পড়ে তারপরে বের হবো ইনশাল্লাহ। আর স্যার তখন আমাকে নিয়ে খুব টেনশনে ছিলেন যে যদি আমার কিছু হয় তখন কি হবে। তো এই জন্য উনি আমাকে বারবার বলছিলেন যে আমি চল আমরা নামাজ টামাজ পড়ে আমরা চলে যাই বাসায়। এটা তো 18 তারিখের ঘটনা। হ্যাঁ 18 তারিখে যে আমরা নামাজ পড়ে চলে যাই বাসায়। আমি ঠিক আছে স্যার আসেন, আগে নামাজ পড়ি তারপর দেখি কী করি। তো আমরা গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে ওখানে বসে আছে আর কি। যখন দেখলাম যে না গোলাগুলি আওয়াজ একটু কমছে নাই, তখন বের হয়েছে মসজিদ থেকে বের হয়ে রাজুক কলেজের সামনে তখন আমরা হাঁটাহাঁটি করতেছি, কারণ সেক্টরের ভিতরে আমি জানি যে এখানে পুলিশের গাড়ি আসার কথা না। আর ওইখানেও অনেক স্টুডেন্ট ছিল, মানে আপনার রাজুকের স্টুডেন্টসরা ছিল, উত্তরা হাই স্কুলের স্টুডেন্টরা ছিল, ভার্সিটির স্টুডেন্টরা ছিল। তো সবাই এখানে আমরা ছিলাম, আগুন জ্বালিয়ে রাখছিল সামনে টায়ার পুড়িয়ে,
যাতে এদিকে গাড়ি না আসতে পারে। তখন হুট করেই ওই রোডটাতে আপনার একটা এপিসি ঢুকে, সাদা কালারের এপিসি। ওখানে উপরে একটা পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাছে আপনার সাউন্ড গ্রেড মারতেছিল, আমি যতটুকু দেখছি। আর কিন্তু ভিতর থেকে তারা নল বের করে করে গুলি করতেছিল। তো এটা আমি দেখি নাই, এটা খেয়াল করার কথাও না, কারণ এত কেওসের মধ্যে এই জিনিসটা দেখাও পসিবল না। তো সবাই দৌড়াদৌড়ি শুরু করলো, দৌড়াদৌড়ি করে কেউ মসজিদে ঢুকে গেল, কেউ আপনার অন্য রোডে চলে গেল, কেউ মেন রোডের দিকে চলে গেল। হ্যাঁ, কিন্তু তখন একটা জঘন্য জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে স্কুল কলেজগুলা, রাজু কলেজ বলেন বা আমার কলেজ উত্তর হাইস্কুল কলেজ, একটা দরজা খুলে নেই, একটা গেট খুলে নেই। মানে মানুষ দেখতাম যে আসলে স্টুডেন্টরা দরজায় লাথি করছে যে খুলেন, তারা আশ্রয় দেয় নাই আমাদেরকে। তো ওই এপিসি থেকে দেখলাম যে উনি যখন সাউন্ড গ্রেনেড মারতেছে, তখন আমি সবাইকে, মানে কিছু আপুরা ছিল ভার্সিটির, ওনাদেরকে আমি বললাম যে আপনার ভিতরে যান। ওনাদেরকে ভিতরে পাঠিয়ে আমি বাহিরে এসে একটা ইট নিয়ে ওই অফিসারটার দিকে একটা ছুঁড়ে মারছি। মানে যে গুলি করতেছিল ভিতর থেকে নাকি না উপরে না না, ছিল? উপরে যে সাউন্ড, ভিতর থেকে যে গুলি সাউন্ড করতেছে এটা তো আমি গ্রেনেড দেখতেছি না, এটা তো আমি জানিই না আচ্ছা আচ্ছা। যে সাউন্ড গ্রেনেড মারতেছিলাম। আমি ভাবছিলাম ওরে একটু হুম হুম ফালাই দিলে কতক্ষণের জন্য আমরা বেঁচে যাব। হুম। তো ওর গায়ে তো লাগছে ঠিকই, কিন্তু ভিতর থেকে আমাকে গুলি করছে। বাম চোখে এসে গুলি লাগে, আমি নিচে পড়ে গেছি সাথে সাথেই। তারা যদি ওখানে আরেকটা গুলি করতো, আমি অন দ্য স্পট ডেড হয়ে যেতাম। করে নাই, সামনে চলে গেছে, আরও অনেকে গুলি করছে। আমি দুই চোখে একদম অন্ধকার দেখতেছি, ব্ল্যাক, একদম ব্ল্যাক। আমি ভাবছি হয়তো বা সাউন্ড গ্রেনেড মারছে আমার মাথায়। আর এই সাইড পুরো গরম হয়ে আছে, আমি হাত দিয়ে এরকমভাবে টানতেছি যে আমি চোখ খুলতে পারতেছি না কেন, এরকম অন্ধকার হয়ে আছে কেন, বুঝতেছি না কিছু। তো তখন আল্লাহ, এই ডান চোখে একটু একটু আমি আলো দেখতেছি, একটু একটু আলো দেখতেছি। যখন একটু পরিষ্কারভাবে যখন দেখা শুরু করলাম যে না, ডান চোখ দিয়ে বা চোখ অন্ধকার হয়ে আছে, তখন আমি হাত সামনে নিয়ে দেখি যে রক্ত পড়তেছে এদিক দিয়ে একদম। আমি তো সাথে সাথে মনে আসে বাসায় যায় কি বলবো, বাসায় তো কেউ জানে না, কি বলবো যায় বুঝতেছি না। তো তখন ওই স্যারটা দৌড়ে আসে, এই স্বামী গুলি খেয়েছে, স্বামী গুলি খেয়েছে এটা বলে স্যার দৌড়ে আসে। এসে দেন আমাকে নিয়ে যায় হচ্ছে আপনার ওই ওটা প্রাইমারি স্কুল আর কি, প্রাইমারি স্কুলের ভিতরে। তো তারা আমাকে বলে যে প্রাইমারি স্কুলের ভিতরে নিয়ে বসাইতে, কিন্তু কিছু মানুষ বাধা দেয় যে না না না, দরকার নাই, কারণ ভিতরে ছাত্রলীগ থাকতে পারে, গেলে যদি আবার হিতে বিপরীত হয় তখন কি করবো। তা নেয় নেয় আমাকে, আমি এই হাত দিয়ে এভাবে ধরে রাখছি, এবং তখন একটা রিক্সা ডাক দেওয়া হলো যে আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে ফর ফার্স্ট এড। তো তখন রিক্সা ওঠার আগে যখন দেখতেছে রক্ত পড়া কমতেছে না, তুমি কি স্যার যে বলছে এই হ্যাঁ হ্যাঁ, বলার আগ পর্যন্ত তুমি বুঝো নাই যে গুলি গুলিবিদ্ধ হইছো আর কি তুমি চোখে? আমি বুঝছি যে কিছু একটা লাগছে, বাট এটা কি পেইন গুলি, করতেছিল অনেক তো? না না, পেইন টেন কিছুই মানে করতেছে না, শকে ছিল, তাই শকে ফিল হচ্ছিল ছিলাম, না হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ। খালি দেখতেছি যে রক্ত পড়তেছে, হ্যাঁ, কিন্তু এটা কি গুলি লাগছে না সাউন্ড গ্রেনেড না কি সেটা আমি বুঝতে পারিনি। এটা আমি সেই দিন সারাদিন বুঝি নাই, এটা আমি বুঝছি ওটিতে যখন আমি ঢুকেছি, তখন ডক্টর যখন আমার বলছে তখন। ডাক্তার কি বলছে? সেটা আসতেছে আচ্ছা আস্তে স্টোরি আস্তে, হ্যাঁ। তো আমাকে তখন একটা ভাই মনে হয় কেউ ছিল, রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে তার গেঞ্জি ছিঁড়ে আমার দুই চোখ একদম বেঁধে ফেলে টাইট করে। তো শেষ, আমি অন্ধ হয়ে গেছি, আমি আর কিছু দেখি না। আমাকে তখন তারা হসপিটালে নিয়ে গেল, পাশে একটা সরকারি হাসপাতাল ছিল, ওই হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ফার্স্ট এড ট্রিটমেন্ট দিল, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিল। এখন তো ফ্যামিলিকে জানাতে হবে। তো এটা হচ্ছে গিয়ে তখন ওই গুলি খাওয়ার চাইতে আমার এটা বেশি বেশি ডিফিকাল্ট। ডিফিকাল্ট ছিল যে হাউ শুড আই। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলতে পারবো না, আমি এখন কিছু করার স্টেটে নাই, আমি একটা নাম্বার দিচ্ছি, এটা আমার ছোটোবেলার ফ্রেন্ড, ওকে ফোন করেন, ওকে ফোন করে ওকে আসতে বলেন, দেন হি উইল হ্যান্ডেল এভরিথিং অন মাই বিহাফ, বাট আই ডোন্ট হ্যাভ টু হ্যান্ডেল ইট। আমি কিছু জানি না, শেষ। তো এটার পর আমি তার নাম্বার দিলাম, তখন সেখান থেকে হসপিটাল থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। আর ভাগ্যক্রমে ও ছিল পাশেই, কিন্তু দেখা হয় নাই তখনও। তো পরে ও আসে, আমার বড় ভাই আসে, আমার বাবা আসে, তারা একে একে আসে। তারপরে আমাকে ওই দিন আগারগাঁতে নিয়ে যাওয়া হয়, আগারগাঁ চক্ষু বিজ্ঞান হাসপাতাল যেটা সরকারি, ওইখানে নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময়ও অনেক আপনার টাফ ছিল, কারণ জায়গায় জায়গায় আন্দোলন হচ্ছে। মিরপুর 10-এর এদিকে তো আমি তো জানি না, আমি তখন আপনার সেন্সলেস ছিলাম, আমার ফ্রেন্ড আমাকে যেটা বললো আর কি, যে তখন আপনার ছাত্রলীগের অনেক মহিলা সদস্য, তারা আপনার এভাবে সামথিং সাউন্ড গ্রেনেড এবার মুখ থেকে খুলে এভাবে মারতেছে। তো আমাদের সিএনজিতে যখন দেখছে যে আইডি কার্ড পরা রক্ত টক্ত লেগে আছে, তখন আমাদের সিএনজি বরাবর ওরা সাউন্ড গ্রেনেড টাইপ সাউন্ড কিছু গ্রেনেড একটা। কিছু একটা মারে, মহিলা মানুষ,
ছাত্রলীগের, নট এনি পুলিশ অফিসার ও সামথিং। তো এই জিনিসটা খুবই শকিং ছিল ওদের সবার কাছে। আমি তো জানি না, আমাকে পরে বলা হয়েছে। তো ওটিতে নিয়ে গেছে, নিয়ে যায় ডক্টররা তো করতেছে, যেই কাপড় পরে আসছে ওই কাপড়েই, কিছু করার নাই তখন। ইটস লাইক সারা জীবন প্যালেস্টাইন গাজার নিউজ দেখছি, ওদিন আমি ফিল করতেছিলাম যে মেবি আই এম ইন ইট। তার উপর আবার আসি গভর্নমেন্ট হসপিটালে, তো আমি জানি না যে আসলে এখানে কী হতে পারে। আমার জাস্ট তাড়াতাড়ি ফার্স্ট এড নিয়ে আমার বেরোতে হবে, আমার শুধু এইটাই টার্গেট। তো ওইভাবেই আমাকে ওটিতে নিয়ে যায় এবং শোয়ায় ওখানে আমাকে সার্জারি করে প্রথম যেটা। তো সার্জারি করে তারা 2টা বুলেট বের করে এবং আমার জাস্ট তারা অ্যানেস্থেসিয়া শুধু চোখে দেয়, আমি কিন্তু পুরো কনশাস। আমি তাদের কথা শুনতেছি, বুঝতেছি তারা যে আপনার লাস্টে সেলাই করতেছে, এই জিনিসটা আমি বুঝতেছি, আমার লাগতেছে, টের পাচ্ছি একদম, যে সুতা টুতা টান দিচ্ছে, এগুলো আমি সবই টের পাচ্ছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তখন আমি এই কথাটা এখন পর্যন্ত কাউকে বলি নাই, বাট আজকে বলতে, সেটা হচ্ছে তখন আমি মনে মনে শুধু একটা দোয়া পড়তেছিলাম, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটার অর্থ হচ্ছে গিয়ে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। এবং এই দোয়াটার একটা ফজিলত হচ্ছে যে এই দোয়াটা আপনি যখন পড়বেন তখন আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তো আমি শুধু মনে মনে এই সার্জারির সময় এটা খেলে পড়তেছিলাম। ডক্টরকে লাস্টের দিকে আমি জিজ্ঞাসা করি, ডক্টর আমার আইটা কি বাজবে ওর সামথিং? তো তারা বললো যে এটাতে দেখার কোনো সম্ভাবনা নাই, খালি আপনাকে জাস্ট এটা রিপেয়ার করে দিলাম যাতে চোখটা নষ্ট না হয়ে যায়। তো এই ছিল ওই দিনের আপনার ঘটনা। তো ওই দিন তো আর আগারগা থেকে আমার বাসায় আসা পসিবল না। তো আমাকে এসে মানে আব্বুর তারা নিয়ে গেল হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের যে শ্বশুরবাড়ি, তার শ্বশুরবাড়ি হচ্ছে গিয়ে আপনার মিরপুরেই আর কি। তো ওখানে নিয়ে গেল, ওখানে আমি প্রায় 3 দিন ছিলাম, কারণ আমি বাসায় আসতে পারতাম না, তখন কারফিউ চলতেছে। তো এই সারাটা আন্দোলন ওই 18 তারিখ থেকে একদম 5ই অগস্ট বা 4ই অগস্ট পর্যন্ত আমার জার্নিটা হয়েছে রোডের মধ্যে। আমার যুদ্ধটা হয়েছে, ফাইটটা হয়েছে রোডে, যে আমার ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে। আর হসপিটাল যখন শুনতেছে যে আমি আন্দোলনে গুলি খাওয়া একজন পেশেন্ট, তারা আমাকে নিতে চাচ্ছে না, কারফিউ চলতেছে, আর্মিরা দাঁড়ায় আছে বাহিরে বন্দুক টন্দুক নিয়ে। তোমার কি মনে আছে যে কোন কোন হসপিটাল, সরকারি না প্রাইভেট, কি টাইপের হসপিটাল ছিল? হ্যাঁ মনে আছে, সবই মনে আছে। বলতে পারবা? বলাটা আসলে আমি মনে করি যে এখন উচিত হবে না। আচ্ছা, কারণ হয়তো বা সেটা তাদের কোনো ইয়ে ছিল, কারণ পরবর্তীতে জুলাইয়ের পরে এই জিনিসটা কিন্তু অনেক বেশি আসছে, যে হাসিনা বলে গেছিল যে নো ট্রিটমেন্ট নো রিলিজ। তো সেটার জন্য হয়তো বা তারা আপনার অপরাগ ছিল যদি বলেন। কিন্তু আমি চেষ্টা করছি অনেক, যাতে যেখানে এই জিনিসটা হয়েছে তারা যাতে আইনগতভাবে কিছু একটা পায়, কারণ তারা তাদের মেইন মোটিভ থাকবে তারা পেশেন্টকে সুস্থ করবে। তাদের কাছে প্রথম এথিক্যাল ডিউটি হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি, কারণ প্রতিটা ডক্টর তো আপনার এই শপথই নেয়, একটা ওথ নেয়, ডক্টরস ওথ যেটা আর কি, সেটা তো তারা এটাই নেই যে আমি তার ব্যাকগ্রাউন্ড কি বা রিলিজিয়ন কি বা সেটা আমি দেখবো না, হি ইজ মাই পেশেন্ট। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমার মেইন যেই টেনশনটা ছিল সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন আমার গায়ে দাগ পড়ে গেছে একটা, যে আমি আন্দোলনে ছিলাম, আমি চাইলেও সেটা হাইড করতে পারবো না, এটা হাইড হবে না। তো আমার জন্য আমার ফ্যামিলি ফ্রেন্ডস তাদেরকে যাতে কিছু না হয়, হোয়াট এভার হ্যাপেন্ড উইথ মি, আই হ্যাভ নো ইস্যু উইথ ইট, বাট তাদেরকে যাতে কিছু না হয়। তো আমাকে যখন আমার বাবা ভাই তারা যখন আমাকে হসপিটালে নিয়ে যেত, তখন আমাকে কালো চশমা পরাইতো, মাস্ক পরাইতো, আমার বাবার যত ফাইল টাইল আগের ফাইল টাইল ছিল ওইগুলো নিয়ে যেত। পুলিশ বা আর্মি কেউ ধরলে বলতো যে এটা আমার বাবাকে আসলে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেতেছে, আমার কোনো কিছু না। আমার ফাইল টাইল সে অনেক নিচে সিএনজির নিচে টিচে রেখে এভাবে নিয়ে যেত আর কি। মানে ইট ওয়াজ রিয়েলি আ ওয়ার মোমেন্ট। এখন যদি আপনার এই কালচারাল সুশীলা যেসব বলে, এগুলো বললে আসলে তখন রাগ ওঠে, তখন মানে আমি জানি যে আমি কি ফেস করছি। তোমার মতন মার্সিডিসে চড়ে এসি রুমে থেকে আমরা সেই মোমেন্টটা পার করি নাই, আমরা সেই মোমেন্টটা পার করছি এভাবে যে যুদ্ধ চলতেছে এরকম, আমাকে তাদের কাছ থেকে বাঁচতে হবে এট এনি কস্ট। আই ডু ওয়ান্ট টু লিভ, অবভিয়াসলি আমারও বেঁচে থাকার ইচ্ছা আছে। তোমার জীবন আমার জীবন না সেটা তো না। তুমি বাঁচবা, তুমি এসি গাড়িতে চড়বা, তুমি মার্সিডিসে চড়বা, তুমি বড় বড় সম্মেলন করবা, তোমার ফিউচার অনেক ব্রাইট,
আমাদের ফিউচার কিছুই না। এই 30,000 মানুষ যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, যে 1-2 হাজার মানুষ যে জীবন হারাইছে, তাদের ফিউচারটা কি কিছুই না? তারা কি ব্রাইট স্টুডেন্ট ছিল না? তাদের কি তার বাবা মা ছিল না? তাদের কি একটা স্বপ্ন ছিল না যে না, আই হ্যাভ টু ডু সামথিং? অবভিয়াসলি তাদের ছিল। তুমি এখন যদি এসে বলো যে আহ, কি তাদের বাক স্বাধীনতা, আমাকে ওই দিন একজন আওয়ামী লীগ সাপোর্টার বলতেছিল যে তোমরা যে নির্বাচন করছো, তো আওয়ামী লীগকে বাদ দিয়ে তো আওয়ামী লীগের যে সাপোর্টাররা, তাদের বাক স্বাধীনতা কোথায়? তাদের মত প্রকাশের সুযোগ কোথায় হলো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? তো তখন খালি আসলে আর মুখে বলে ওদেরকে বোঝাইতে ইচ্ছা করে না কোনো কিছু। তখন মনে হয় যে আসলে টু বি ভেরি অনেস্ট, ওদের মুখের মধ্যে পাড়া দিয়ে বোঝাইতে আর কি, যে তোমরা এতগুলা মানুষ মারছো, তাও শুধু 24 না, 24-এর আরো আগে অনেক, তোমরা তাকে এখনো তোমরা সাপোর্ট করতেছো। এখন তোমরা তাও আশা করো যে তোমাদেরকে মত প্রকাশের সুযোগ করে দিতে। হাও? অবভিয়াসলি আপনি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে 1945-এ, আপনি এখন তো জার্মানিতে যে হিটলারের কোনো কিছু বলতে পারবেন না। নট অনলি জার্মানিতে, পুরো পৃথিবীর কোথাও যে আপনি হিটলারের কোনো গুণগান গেতে পারবেন? ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। পারবেন না তো। শি ইজ আ কিলার অ্যান্ড শি উইল বি আ কিলার যতদিন অলওয়েজ বি আ কিলার। এক্স্যাক্টলি, যতদিন এই পৃথিবী থাকবে শি ইজ আ কিলার, শি উইল বি আ কিলার। আপনি তাকে সাপোর্ট করে আপনি বলতে পারবেন না যে আপনার মত প্রকাশের স্বাধীনতা কোথায়। তাহলে আমিও বলবো যে হিটলারের কথা আমি বলবো আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। ফেসবুকে কেন হিটলারের নাম লিখলে আমার আইডি ব্যান হয়ে যাবে? আমি তো মনে করি বাংলাদেশে এই জিনিসটা হওয়া দরকার, যে ফেসবুকে হাসিনা লিখলে আইডি ব্যান হয়ে যাওয়া দরকার, এখনও করা দরকার। তো সরকার কেন এসব পদক্ষেপ নিচ্ছে না আমি জানি না। এটা কি তাদের মত প্রকাশের একটা বিষয়, আমি সেটা বলতে পারলাম না। আর তাদের সামনে যে আপনি আসলে কিছু বলতে পারবেন না, কারণ যেই মাটা দেখলো, এটা প্রোপাগান্ডা এবং ব্রেন ওয়াশের লেভেলটা এত হাই যে তুমি এখনো দেখবা বাংলাদেশে একটা হিউজ মানুষ, মানে একটা হিউজ নাম্বার অফ পপুলেশন ওই সাপোর্টেই আছে, বলবে যে আগেই ভালো ছিলাম। বাট দে ডোন্ট রেকগনাইজ দিস ব্রেভারি অফ দ্য ইয়াং পিপল। তাদের কাছে কি মনে হয় জানেন, যে আসলে আপনার কাছে যদি প্রতিদিন ফ্রিতে ভাত আসে, আপনি যদি কিছু কাজকর্ম না করা লাগে, আপনার চেহারা বা আপনার নাম বা আপনার পদবি শূন্য যদি মানুষ এসে আপনার টেবিলের মধ্যে লাখ লাখ টাকা রেখে যায়, ওটা যদি বন্ধ হয়ে যায় আপনি অবশ্যই এটা চাইবেন। ডেফিনেটলি, মানে যার স্বার্থ ছিল সে তো এই কথাটাই বলবে। সো আমি আর এই ম্যাটারে আর বেশি কিছু বলতেও চাই না, এটা কমন ফ্যাক্টর। সেটা আমি বলি, আপনার কেন মনে হয় যে পুলিশ, আর্মি, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগ সাপোর্টার যারা ছিল তখন, তারা এভাবে ব্লাইন্ডলি কেন হাসিনাকে পছন্দ করতো? ডেফিনেটলি তাদের বেনিফিট ছিল, অবভিয়াসলি। কারণ আমার পেটে ভাত না পড়লে আমি তো যাবো না। 100%। কারণ আপনি আমাকে আজকে অনুষ্ঠানে ডেকে আনলেন, সারাদিন ধরে বসা রাখলেন, আমি কিছু খেলাম না, আমাকে ফালায় রাখলেন, আমি তো আর আপনার এখানে জীবন আসবো না। অবশ্যই আপনি যদি এসে আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট দেন, তখন আমি আবার আসতে যাবো যে না আমি চাই। তো এটাই সেম, এই জিনিসটাই হয়েছে। তো এটা যখন ওদের বন্ধ হয়ে যাবে তখন ওরা চিল্লাবেই। আজকে যারা সুশীল সমাজ আছে তাদের এটা বন্ধ হয়ে গেছে, 24 সালে বন্ধ হয়ে গেছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস এসে আরো বেশি বন্ধ করে দিতে চাইছিল, বাট পারে নাই। কারণ কি, ওই যে ডিপ স্টেট বা এসবের জন্য পারে নাই। ওই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তো শয়তানের মতন রগে রগে ঢুকে গেছে। একবার যদি কোনো ফার্নিচারে গুণ ধরে, হ্যাঁ ওইটা আর আপনি তো আর তুমি এত সহজে ফিক্স করতে পারবে না। হয়তো পারে একটু রিপেয়ার করতে পারবে, বাট ফিক্স তো আর হবে না। ওইটা ঢেলে বলছিলে যে সিএনজির ব্যাপারটা বলছিলে, যে সিএনজি তে পর্যন্ত তোমাদের রিপোর্টস হাইড করে রাখতে হতো ডক্টরের কাছে যাওয়ার সময়। আচ্ছা, তো সেই বিষয়ে যদি বলি যে আসলে ওই যে যেটা বললাম যে ট্রিটমেন্টে যে সমস্যাটা ছিল, তখন অনেক হসপিটাল কিন্তু বন্ধ করে দিয়েছিল। আমার এখনো মনে আছে, আমি আপনার ইস্পাহান ইসলামী হসপিটালে আমি 3 দিন যেয়ে ঘুরে আসছি। হসপিটালটা অফ ছিল, ফার্ম গেটে, যেটা কিছু করার না। এখন কি করব? তো পরে আপনার অগাস্টের সবকিছু করে অগাস্টের 2 তারিখে আমার সার্জারি হবে, এটা আমাকে বললো। ঠিক আছে ফাইন। তো আমি 1 তারিখে চলে গেলাম, অগাস্টের 1 তারিখে। তো যখন যাই তখন সিএনজি আলা মামা আমাদের সাথে কথা বলতেছিল যে কি মনে হয় মামা, কিছু হবে এবার, কি নড়বে হাসিনা, এই সেই। তো পরে আব্বু বলতেছে যে এবার যদি না পড়ে, মনে করেন আর কখনোই পড়বে না, পড়লে এবার পড়ে যেতে হবে। আর তখন আমার মনে হইতেছে যে আমি একটা বিশ্বাস করতাম কি 24-এর আগে, যে হাসিনার পতন একমাত্র ওর মৃত্যু দ্বারাই সম্ভব। এটা সবাই, অনেকেই বিশ্বাস করতে, এটা মেজরিটি বাংলাদেশের বিশ্বাস। এটা আমিও বিশ্বাস করতাম, কেন জানি তো। আমি নিজেও বিশ্বাস কিন্তু অগাস্টের 1 তারিখ থেকে আমার কাছে সেই বিশ্বাসটা আস্তে আস্তে ভাঙা শুরু করলো, মানে একটা হোপ আসা শুরু করলো। হ্যাঁ, যখন এই যে আপনার একটা মাঝখানে ধরে নিউজ বের হয়েছিল যে হাসিনা চলে গেছে
বিদেশে চলে গেছে, তারপরে তো সে এসে বললো যে হাসিনা পালায় না। তো তখন তারপরে ফাইনালি কিন্তু 5 তারিখে পালাইছে। হ্যাঁ তো তখন কিন্তু সে ওই এসে যে বললো হাসিনা পালায় না, তাও আমার কেন জানি মনে হচ্ছে ওর বন্দোবস্ত করতে গেছে ওখানে, ও থাকবে না। এটা একটা বিশ্বাস জন্মে গেছে ভিতরে, এটা জানি না কেন, আল্লাহ প্রদত্ত হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এবার আর থাকবে না, হয়তো বা টাইম লাগবে 1 মাস 2 মাস। আমি যুদ্ধের কথা চিন্তা করতেছিলাম যে 9 মাস যুদ্ধ হয়েছে, এখন তো 1 মাসও হয় নাই, 24 শুরু হয়েছে, মানে এত তাড়াতাড়ি কিভাবে এত তাড়াতাড়ি নাও কিভাবে হতে পারে। হ্যাঁ 9 মাস আগে ওয়েট করে 9 মাস পার হলে পরে দেখা যাবে। তো আমার 2 তারিখে অপারেশন হয়, সার্জারিতে ডক্টররা বলতেছে যে না, যে বুলেটটা ভিতরে আছে ওইটা আর বের করা যাবে না, ওটা বের করতে হলে এই চোখ খুলে ফেলে দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নেই। ওই ইনস্ট্যান্ট ওটিতে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে না, এই চোখ থাকবে, আপনি বুলেট যদি থাকাতে যদি আমার ডান চোখে কোনো সমস্যা না হয় তাহলে এটা থাকুক। পরে বলেছে না, কোনো সমস্যা হবে না। তো তারা রিপেয়ার করে পরে আমাকে রিলিজ করে দেয় হচ্ছে কি আপনার অগস্টের 4 তারিখে। অগস্টের 4 তারিখে আমি বাসায় আসি, অ্যান্ড বাসায় আসার পরে তো জানি না কী হবে। ওই দিন রাতে তাহাজ্জুদের নামাজে আমি সিজদায় পরে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, ফেরাউন আর ওর সৈন্যবাহিনীরা যেভাবে তুমি ডুবায় মারছো, হাসিনার ও সৈন্যবাহিনীরা এভাবে মারবা, ওদের পতন যাতে এভাবে হয়। অ্যান্ড 5 তারিখ সকালবেলা তো বুঝতেছি না কী হবে, তো তখন দেখলাম যে আসলে ইন্টারনেটে তখন চলতেছে লং মার্চ টু ঢাকা। তো যেতে তো পারতেছি না, কারণ বাসা থেকে এখন জীবন বেরোতে দেবে না, অ্যালাউড না, আমি মরে গেলে বাসায় মরতে হবে, কিন্তু বাইরে যাওয়া যাবে না। তো এরকম করতে করতে লং মার্চ টু ঢাকা। আর কি হচ্ছে তখন, কোনো মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে কোনো কিছু চলতেছে না, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, যে তখন কোনো মেইন স্ট্রিম কোনো কিছু, সেটা দেখাচ্ছে না, মানে কমিউনিকেশন পুরো কাট অফ ছিল, সেটাই তো। তো সেটা তো জানি না আপনারা কি হয়েছে। তো তখন আমি দেখতেছি যে না, টিভিতে তো কোনো কিছু দেখাচ্ছে না, বলছি তাহলে কি আবার কি, তার মানে ওই আগের মতো সেই থাকতেছে। কতক্ষণ পরে যখন আমি দেখলাম যে না, সেনাপ্রধান বক্তব্য দিবে, তখন আমি বুঝছি যে কিছু একটা হয়ে গেছে, তার মানে দ্য রেজিম ইজ অ্যাবাউট টু চেঞ্জ। এক্স্যাক্টলি। কারণ একজন একটা প্রাইম মিনিস্টার থাকতে একজন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় না কখনো, এটা কখনো পসিবল না। তার মানে শি ইজ গন। তো তারপরে যখন হেডলাইনগুলো শুরু হলো তখন তো আর বলাই বাকি রইল না আসলে, গুজবাম্পস অবভিয়াসলি। এখনো ওই 5ই আগস্টের ওই মোমেন্টটা, 2:30-3টার ওই মোমেন্টটা আমি এখনো বলতে পারি না যে ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট অফ অ্যান আই। আসলে ওই ফিলিংটা একটা চোখের ওয়ার্থ ইট ছিল, আমার কাছে এটা মনে হয়। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী যে সময়টা, প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলো অ্যাজ আ চিফ অ্যাডভাইজার উইথ লট অফ হোপস, আমি মনে করি সে ব্যর্থ হয় নাই, তাকে ব্যর্থ করানো হয়েছে। সে ব্যর্থ হতে চায় নাই, তাকে ব্যর্থ দেখানো হয়েছে, জাস্ট বিকজ দ্য ইনার পার্ট ওয়াজ স্টিল দেয়ার। মানে a big portion of the government did not support him. হ্যাঁ, এখন আমি যমুনাতে বসে অর্ডার দিচ্ছি, এখন কেউ ফলো করতেছে না, এখানে আমি কি করতে পারি? এটাই যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে ঝামেলা থাকে, কারণ আপনি তৃণমূল পর্যন্ত তো আপনার অর্ডার নিচ্ছে না, কেউ বাস্তবায়ন করতেছে না, কারণ তারা ওইগুলো আছে। আর আপনি চাইলে এখন মানে মন্ত্রী পরিষদ সচিব থেকে একদম একটা তৃণমূল পর্যায়ের কর্মকর্তা আপনি চেঞ্জ করতে পারবেন না কখনোই। আমার আরেকটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের উত্তর তুমি একটু আগে দিয়ে দিছো, যে মানে was it worth it? Yeah, and you just said it was worth it. The eye losing an eye was worth it. না, আমি এটাই বলবো যে আসলে এখন এত কিছু করার পরে, মানে যারা অনেকেই কিন্তু আন্দোলনে ছিলাম, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকে হয় নাই, কিন্তু তাই বলে যে তাদের কোনো অবদান নাই সেটা কিন্তু না, সেটা আমি একটু জাস্ট বলতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের সামনে এসে যখন বলা হয় যে কালচারাল ফ্যাসিজম যেটা বর্তমান বাংলাদেশে, হ্যাঁ, তো সেই বিষয়টা যখন আমাদেরকে এসে বলবে, তো সে আমাদের কাছ থেকে নিরাপত্তা আশা করতে পারে না। কারণ যেই মা ইন্টারনেটে ভিডিও দেখতেছে যে আমার ছেলেকে একটা ভ্যান গাড়িতে উঠাইলো, আরো অনেকগুলো ছেলেকে উঠাইলো, আমার ছেলে হাতটা নড়তেছিল, ওকে পুড়িয়ে মেরে ফেললো, যে বোন এই ভিডিওটা দেখবে, যে ভাই এই ভিডিওটা দেখবে, যে বন্ধু এই ভিডিওটা দেখবে, আপনি তার কাছ থেকে কখনোই আওয়ামী লীগের প্রতি আপনার ফ্রিডম অফ স্পিচ আশা করতে পারেন না তাদের কাছ থেকে। তাদের কাছে একটাই যে তোমরা যেই সরকারে থাকো আমার তাতে কোনো কিছু মাথা ব্যথা নাই, ও কোনোদিন আসা চায় না, ওকে জেলে পচে মরতে হবে, এটা অবভিয়াসলি ওদেরই। কারণ আমি দেখতেছি ভাই, আমি আমার ভাইকে দেখতেছি ওকে পুড়িয়ে মেরে ফেলতেছে। ইউ ক্যান ইমাজিন উইথ ইউর ওন ব্রাদার। আপনি এটা বুঝতে পারেন যে আপনার হয়তো ছোট একটা মেয়ে থাকতে পারে,
ওকে বারান্দাতে গুলি করে মেরে ফেললো, আপনার কাছে কেমন লাগবে অ্যাজ আ বাবা? আমার বাবার কাছে কেমন লাগছে যে যখন সে দেখছে যে আমাকে মানে রক্ত রক্ত নিয়ে যে বসে আছে, রক্তে ভেজা রক্তে ভেজা একটা কাপড়-চোপড়। কাপড় চোপড় নিয়ে আমি বসে আছি হুইল চেয়ারে, সেটা তার দেখে কেমন লাগছে? তার অবশ্যই তখন এটা ওই সুশীল সমাজের ওই কথাটা মনে পড়ে না যে না মত দিতে হবে নির্বাচনে, তাদেরও মতামত প্রয়োজন। কিসের মতামত প্রয়োজন? তুমি আগে অ্যাপোলজি দাও। জামাতের 1971-এর অনেক কিছু নিয়ে এখনো অনেক কন্ট্রোভার্সি আছে। হ্যাঁ, তারা বলে কিছু করে নাই, অনেকে বলে তারা অনেক কিছু করছে, সেটাতে আমি যাচ্ছি না। তুমি যে বাক স্বাধীনতার কথা বললে, মানে ভোটিং এন্ড এভরিথিং, এটা থেকে আমার মনে পড়লো আমি একটা কেস স্টাডি দেখেছিলাম। এই কেস স্টাডিতে উল্লেখ ছিল এরকম যে আমাদের পার্শ্ববর্তী দেশ এমন একটা গভর্নমেন্ট চাচ্ছিল, কারণ লাস্ট রেজিমের সাথে তাদের ওরকম বনিবনা হচ্ছিল না, তো তারা এরকম একটা রেজিম চাচ্ছিল যাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না, জনগণের কাছে জবাবদিহি করতে হবে না। এবং সেটার এভিডেন্স তো আমরা দেখেছি গত 16 বছর। তারা কারো কাছে জবাবদিহি করতে হতো না, কারণ তারা ইলেক্টেড গভর্নমেন্ট হলেও ইলেকশনগুলো ফেয়ার হয়নি। তো আলটিমেটলি তাদের ওই জবাবদিহির রিজনটাও ছিল না। তুমি যেমন বলে যে বাক স্বাধীনতা, আমাদেরও তো বাক স্বাধীনতা ছিল না। আমি এবার প্রথম ভোট দিয়েছি আমার লাইফে, আমিও দিয়েছি। আমি 32 ইয়ার্স ওল্ড, এবার প্রথম ভোট দিলাম। দ্যাটস সারপ্রাইজিং, রাইট? অবভিয়াসলি। তো যাই হোক, যেটা বলছিলে তুমি, এরপর থেকে জুলাইয়ের এই পুরো এক্সপিরিয়েন্সের পর থেকে তুমি জেআরএ এর সাথে কাজ করছো, মানে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। তো এর সাথে কাজ করার তোমার কারণটা কি এবং তোমার ভিশনটা কি, এদের সাথে কি টাইপের অ্যাক্টিভিটিস করছো এবং কি তোমার উদ্দেশ্যটা কি? আচ্ছা, এখানে উদ্দেশ্য, মোটিভ বা রিজন সব একসাথে আমি বলি। সেটা হচ্ছে যে প্রথমত আমি এই আন্দোলন করার পরে আমি একদম চুপ হয়ে যাই যে আই নিড টু ফোকাস অন মাই ক্যারিয়ার। হ্যাঁ, আমি 1 বছর আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারি নাই। আমি কোনো গভর্নমেন্ট ভার্সিটিতে পরীক্ষা দিতে পারি নাই, বা আমি বেসরকারি ভার্সিটিতে ভর্তি হওয়ার মতন আমার কোনো প্রিপারেশনস নাই। মানে আমার ক্যারিয়ার তখন একদম আউট অফ দ্য লাইন। I have to back on my own track, then I can go everywhere wherever I want. তো আমি সেই জন্য চাচ্ছিলাম যে না, আগে আমি একটা ভার্সিটিতে ভর্তি হই, আগে আমি একটা ট্র্যাকে আসি, দেন আই উইল গো উইথ ইট। অ্যান্ড যখন জেআরএ যখন প্রতিষ্ঠিত হয়, যখন এটা অর্গানাইজ করা হয় প্রথম দিকে, তখন থেকে আমি জানতাম যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে কিছু একটা হচ্ছে, কারণ যারা এটা অর্গানাইজ করছে তারা আমার স্কুলের অ্যালুমনাই। হ্যাঁ, তো সেই সূত্রে আমি কিন্তু অনেক কিছু জানি যে না তারা করতেছে। এবং আমার গুলি খাওয়ার পর একটা ভিডিও সেটা জেআরএ থেকে রিলিজ হয়, সেটা আমি জানতাম না যে কেউ এরকম আমার ভিডিও করছেও, কিন্তু সেটা করে যে আমি যখন রক্ত নিয়ে এভাবে দৌড়ে যাচ্ছি তখন সেই ভিডিওটা। তো তখন ওই জেআরএ থেকে ভাইরা কাজ করতেছে, তো আমি ছিলাম, সাপোর্ট দিছি, বাট আসলে কখনো ওই মাঠ পর্যায়ে আমি তখনও যাই নাই, যে কারণ ওই যে বললাম আই হ্যাভ টু গেট অন মাই ট্র্যাক। তো পরে ভার্সিটিতে ভর্তি যেদিন হয়েছি তার পরের দিন থেকে আমি যে জেআরএতে চলে গেছি ভাইয়া। তো আমাকে মোটিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাইয়া দেখেন, ওই 71-এর চেতনা বিক্রি করে তারা ছিল ক্ষমতায়, কিন্তু জুলাইয়ের চেতনা বিক্রি করে কাউকে ক্ষমতা থাকতে দেব না। এটা হচ্ছে জেআরএর মেইন মোটিভ, আমার মেইন মোটিভ। তুমি জুলাইকে ইউজ করতে পারবা ইন টার্মস অফ টু গেট সাম এডুকেশন ফ্রম ইট। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি যখন রাত্রেবেলায় বিছানায় ঘুমাতে যাবেন তখন আপনি ভাববেন যে আমার আগে এক প্রধানমন্ত্রী ছিল যার বিছানায় মানুষ এসে লাফালাফি করছে জুতা পরে। এটা তার মাথায় আসতে হবে। আমি ভয়টা থাকতে হবে যে আমি যদি ফ্যাসিজম কায়েম করতে চাই আমার সাথে সেম একটা রেজাল্ট আমি পেতে পারি। হ্যাঁ, এটাই জেআরএর মেইন কাজ, তাদেরকে মনে করিয়ে দেওয়া। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল পুট। তো আমরা সেটা নিয়েই কাজ করতেছি, এবং আমাদের একটাই ভিশন, সেটা হচ্ছে যে জেআরএকে যে কালচারাল যেসব ফ্যাসিস্টরা আছে তারা যাতে ইউজ করতে না পারে, জুলাইকে যাতে ইউজ করতে না পারে। আপনি জুলাই থেকে শিক্ষা নেন, আপনার অবশ্যই শিক্ষা নিতে হবে। আপনি মিডিয়া কর্মী হন, আপনি প্রধানমন্ত্রী হন, এমপি হন, মন্ত্রী হন, যাই হন, আপনার জুলাই থেকে শিক্ষণীয় কিন্তু একটা পার্ট আছে আপনার জন্য, আমার জন্য আছে, সবার জন্যই আছে। কেউ যদি ভুলে যে এটা মনে করে যে না আমার হাতে এখন ক্ষমতা আছে, আমি করতে পারবো, আই ক্যান ডু ইট, দেন জেআরএ যে বারবার তোমাদেরকে মনে করে দিবে যে নো ইউ ক্যান নট ডু ইট, রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন জুলাই অফ 2024। এক্স্যাক্টলি। আমরা এটাই মনে করে দেওয়ার জন্য আমরা জাস্ট আছি। এটাই আমাদের মেইন থিম, যে আমরা জাস্ট সরকারকে, বিরোধী দলকে, যারা ক্ষমতায় থাকবে তাদেরকে জাস্ট আমরা মনে করে দিব যে দেখেন আপনাদের অবস্থান কিন্তু অনেক নিচে। তো এটাই।
তুমি সাকসেসের একটা হোপ রাখো? হ্যাঁ, অবভিয়াসলি আমি সাকসেসের একটা হোপ রাখি এবং আমি আমার তরফ থেকে পরিপূর্ণ চেষ্টা করতেছি জিআরএকে আপনার এফোর্ট দিয়ে, টাইম দিয়ে, যে মানে এটা হচ্ছে গিয়ে কি মানে আসলে এটা আমি বলবো না যে আমি আহত হয়েছি দেখে আমার এখানে থাকতে হবে। ইটস লাইক যে বাংলাদেশ যে এই জিনিসটা অ্যাচিভ করতে পারে সেটা আমাদের বাবা দাদারাও কখনো সেটা ভাবে নাই। আমি জন্মের পর থেকে হাসিনা ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখি নাই। হ্যাঁ, আমার জন্ম 2004-এ, যদিও তখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিল, কিন্তু অবভিয়াসলি একটা নিউবর্ন বেবি, হ্যাঁ একটা নিউবর্ন বেবি সে আর প্রধানমন্ত্রী সম্পর্কে কি বুঝে। তো যখন থেকে বোঝ হওয়া শুরু হয়েছে তখন থেকে আমি একজন মহিলাকে দেখে আসছি। আমি যেটা বলবো যে ফার্স্ট অফ অল তুমি অনেক স্পন্টেনিয়াসলি কথাবার্তা বলো এবং খুব লজিক্যাল কথাবার্তা বলো, এবং তোমার মধ্যে তুমি জুলাইকে ধারণ করো, আর তুমি একটা মানুষকে মনে করাই দিতে পারবা যে কেন তার রাইট ডিসিশনটা নেওয়া উচিত, এথিক্সের ভেতরে থাকা উচিত, মোরালের ভেতরে থাকা উচিত। কারণ জুলাই আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কিছু মানুষ এথিক্স মোরালের বাইরে গিয়ে কিছু অ্যাকশনস নিয়েছিল যার জন্য পুরো বাংলাদেশের মানুষ সাফার করেছে। এবং ৭১-এর পরে এই প্রথম জুলাই 2024-এর জুলাই ছিল ওয়ান অফ ইটস কাইন্ড, এরকম আর কখনো ঘটেনি। তো জেআরএ বারবার মনে করিয়ে দেবে যে তুমি যদি তোমার লাইনের বাইরে যাও তাহলে তোমার সাথে এটা ঘটতে পারে। আমিও আসলে এরকম একটা হোপ রাখি যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পারবো বিকজ অফ ইউ পিপল, যারা গুলির সামনে দাঁড়িয়েও ভয় পায়নি। এবং সত্যি কথা, এটা বলা খুব সহজ, বাট যে ওই সিচুয়েশনটাতে থাকবে, যার প্রত্যেকটা মিনিটের ভয় যে আমাকে ধরে ফেলবে, আমাকে যে কোনো সময় পুলিশ উঠায় নিয়ে যেতে পারে, আমার উপর টর্চার হতে পারে, আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা যেতে পারে, প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা মোমেন্ট একটা মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকবে। সেই আতঙ্কে যাতে বাংলাদেশের কোনো ইউথ, ইয়াং জেনারেশনের কাউকে, জেন আলফা হোক, জেন জি হোক, কাউকে যাতে থাকতে না হয়, ইউ আর দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্যাট। এবং ওই সিম্বলটা তুমি যাতে সবসময় হয়ে থাকতে পারো এই আশাই করি। আই এম আ ওয়েল উইশার অফ ইউ অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড আই স্যালুট ইউ। থ্যাংক ইউ সো মাচ। একটা কারেকশন করে দিই, জুলাই ইজ নট ইউ গাইজ, জুলাই ইজ অল অফ আস। অল অফ আস, অফ কোর্স। আমি এই মুহূর্তে একজন অবজেক্টিভ মানুষ হিসেবে বলছি, আই ওয়াজ আ পার্ট অফ জুলাই as well and I am very happy because of it, whatever happened. Thank you very much Sami for coming to our show, The Honest Dialogue. আপনি অনেস্টলি অনেকগুলো কথা বললেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ টু দ্য অডিয়েন্স এজ ওয়েল, যারা এই পর্যন্ত আমাদের শো দেখছিলেন। আমাদের চ্যানেল 1-এর ফেসবুক এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড টুডে আই এম সাইনিং আউট অ্যাগেন। নেক্সট আরেকটা চমৎকার এপিসোড নিয়ে আসবো অফ দ্য অনেস্ট ডায়লগ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য শো।